আপনারা জানেন নরসিংদী জেলা ছাত্র দলের দুই গ্রুপের অন্তঃকোণ দলে জেলা ছাত্র দলের কমিটিকে নিয়ে দুই গ্রুপের অন্তঃকোণ দলের কারণে 2023 সালে নরসিংদীতে বিভিন্ন সময়ে ধাপে 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 বিভিন্ন ধরনের হামলাজনিত কারণ হয়েছে। সেখানে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করেছিলেন এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্র দলের দুইজন কর্মীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল। আমরা বলতে চাই 2023 সালের যে ঘটনাটি ছিল সেটি ছিল ছাত্র দলের দুই গ্রুপকে কেন্দ্র করে। তখন আমাদের অনেকেই ছিল ছাত্র দলের সঙ্গে জড়িত। ছাত্র দলের যারা যারা ছিলেন তাদেরকে তারা বিভিন্নভাবে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তখনও দমানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে যখন দমানোর চেষ্টা পারেনি তখন ছাত্র দলের দুইজন নেতাকর্মী মরহুম সাদেকুর রহমান সাদেক ও শহীদ আশরাফুলকে তারা জেলখানা মোড়ে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করেছিল। এর পরবর্তীতে নরসিংদীতে একটি মামলা হয়েছিল। নরসিংদী জেলা বিএনপির অনেককে আসামি করে এই মামলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে বাদী ছিলেন সাদেক ভাইয়ের বড় ভাই আলতাফ ভাই সহ তার 3 ভাইকে। আপনারা জানেন সেই 2023 সালের সেই বাড়ি ভাঙচুরের যে ঘটনাটি ছিল সেই ঘটনা নিয়ে আজকে 2023 সালের পরে এমন কি ঘটনা ঘটেছে যে 2025 সালে সেই মামলাটি অন্তর্ভুক্ত করতে হবে। এতদিন আমরা দেখেছি কোনো মামলা নিয়ে কোনো কথাবার্তা হয়নি বা কোর্টেও মামলা করার চেষ্টা করছে, কোর্ট মামলাটি নেয়নি, তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ দুইটি প্রাণের চেয়ে বাড়িঘরের আসবাবপত্র বেশি দামি বলে আমার কাছে মনে হয় না। আমরা বলতে চাই 2023 সালে যখন এই মামলাটি অন্তর্ভুক্ত করা হয়নি তখন তারা বসেছিল উৎপত্তি 2024-এর 5ই আগস্টের পরে। যখনই তারা সুযোগ পেল, যখনই আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে, আমরা রাজপথে প্রাণ দিয়ে রক্ত দিয়ে আমরা এই দেশকে একটি স্বাধীন চেতা মনোভাব নিয়ে আসতে পারলাম, তখনই তারা আওয়ামী লীগের ভয়ে বাসা থেকে বের হওয়ার সুযোগ ছিল না তখন। এখন এই সুযোগ আমরা সাধারণ ছাত্র জনতারা তৈরি করে দিয়ে আমরা ভুলই করেছি মনে হচ্ছে। এখন এই সুযোগ পেয়েই তারা গত 3-4 দিন আগে আমাদের নরসিংদীর ডিবি পুলিশের সহায়তায় একটি তদন্ত রিপোর্ট পাঠিয়ে আমাদের নামে একটি মামলা রুজু করেন। সেখানে 1 নম্বর আসামি ছাত্র দলের সাবেক সদস্য সচিবকে করা হয়েছে, 2 নম্বর আসামি করা হয়েছে ওই মামলার বাদীকে, 3 নম্বর আসামি করা হয়েছে আমাকে, আমি মামলার সাক্ষী বিধায়। এখানে আপনারা যদি দেখেন এটা এই সাদেক হত্যা মামলার আসামিদের এই আসামিপত্র এবং এখানে যারা যারা আছেন এই যে এখানে 5 জন আছেন এই মামলার এই খুনের সাক্ষী। 1 নম্বর সাক্ষী মাইনুদ্দিন বু 1 নম্বর আসামি এবং এখানে 2 নাম্বার আমি সাক্ষী ছিলাম। 2 নম্বরে মামলার বাদী আলতাফ হোসেনকে 2 নম্বর আসামি করা হয়েছে। 2 নম্বর সাক্ষী বিধায় আমাকে করা হয়েছে 3 নম্বর আসামি এবং পরবর্তী 3 নম্বর সাক্ষী সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে। 4 নম্বর সাক্ষী বিজয়কেও এখানে এই মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 5 নম্বর সাক্ষী মাইদুল মিয়াকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা দেখেছি সাদেক ভাইয়ের 4 জন ভাই আছেন, এই 4 জন ভাইয়ের নামেও তারা মামলাটি করেছেন এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে যে এই মামলাটি যেন আমরা উইথড্র করে নেই। আমরা বলেছি আমাদের জীবন বাজি রেখে আমরা জেল খাটতে হলে আজীবন জেল খাটবো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, যতটুকু পর্যন্ত আমাদের ক্যাপাসিটি থাকবে আল্লাহ তাআলা আমাদের শক্তি দিবেন, আমরা ততটুকু পর্যন্ত লড়াই করব। আমরা এই খুনিদের সাথে কখনো আপোষ করব না। আমরা বলতে চাই যদি মামলায় আপনার মনে হয় যে আপনি এখানে আমরা ভুল বলছি, এখানে আইন আছে, আপনি আইনের কাছে যাবেন, আপনি আইনের কাছে প্রমাণিত করবেন আপনি মামলার সঙ্গে জড়িত আছেন কিনা নাই। আপনার সাথে সেই খুনিদেরকে প্রকাশ্য দিবালোকে যারা খুন করেছে তাদেরকে আপনি পাশে রেখে তাদের ওয়ারেন্টের ব্যবস্থা হচ্ছে না, তাদেরকে আপনি হুমকি দামকি দিচ্ছেন জজকে তাদেরকে ওয়ারেন্টি শোনা করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপনি উল্টা রাগ দেখাচ্ছেন। আপনি 2টা মার্ডার করাইছেন, সেটার কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা আপনার বাসায় কেন বিক্ষুব্ধ ছাত্র জনতা হত্যাকাণ্ডের পরে কেন আপনার বাসায় হামলা করেছে সেই বিষয়ে আপনি এখন বিচার চাইছেন। বিচার কি মগের মুল্লুক নাকি?
আমরা বলতে চাই, আপনি যদি আসলেই সেই মহান ব্যক্তিত্ব হন, আপনি তো সেই ছাত্র রাজনীতি থেকে, কারণ নাম মেনশন করে বলতে চাই না, ছাত্র রাজনীতি থেকেই সেই ঢাকা কেন্দ্রীয় রাজনীতি করে আসছেন, আপনি তো জানেন আসলে পরিবেশটা কি। আমি বলতে চাই, যদি আপনি আপনার নিজেকে নিরপরাধ দাবি করেন, তাহলে আপনি কোর্টের কাছে এখানে আপনার যে সাক্ষ্য প্রমাণ আছে সেগুলো পেশ করুন এবং আইনি প্রক্রিয়া আপনি লড়াই করুন। এখানে কাউকে হুমকি দামকি দেওয়ার কোনো বিষয় নাই, এখানে কাউকে আপনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নাই। আপনি আপনার আশেপাশে যারা আছেন, যে সন্ত্রাসী বাহিনী আপনাকে খুশি করার জন্য, আপনাকে ভালো খুশি করার জন্য যারা আপনাকে 2টি লাশ উপহার দিয়েছেন, তাদের বিরুদ্ধে তো এখনো কোনো অ্যাকশন নিচ্ছেন না। আমরা কেন এই 5 তারিখের পরে এসে এরকম সিচুয়েশনে পড়বো? আমরা কেন আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাবো না? আপনি কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাইবেন কেন? আমরা বলতে চাই, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। এখানে অস্ত্রের ঝনঝনানি দেখান না, আমাদের মৃত্যুর ভয় দেখান না। মৃত্যুর ভয় আমরা পাই না। আজকে যে ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলা জজ কোর্টে, এই মামলারই একজন আসামি, 24 নম্বর আসামি মোহাম্মদ সানাউল মিয়াকে অ্যারেস্ট করা হয়েছে এবং পরবর্তীতে যখন সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়, তখন জেলা বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী তার উপর আক্রমণ করতে আসে এবং পরবর্তীতে আমাদের জেলা জায়রা 10 মহোদয়ের কাছে এসে ওনাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয়, ওদের যাতে কোনোভাবে জামিন দেওয়া না হয়। উনি আমাদের জাতীয় বীরের বাড়ি ভাঙচুর করেছে, ওদের কোনোভাবেই এই জামিন দেওয়া যাবে না। বাড়ি ভাঙচুর করেছে বা বাড়ি এরকম যদি কোনো ঘটনা থাকে, আমরা যদি অপরাধী হই, তাহলে কোর্ট দেখবে। সেই জায়গাতে আপনি কেন ওইখানে জেলা জজকে আপনি কেন অর্ডার করতে চান? আপনি কি বুঝাতে চান আসলে? ওইখানে ঘটনাতে পরবর্তী সময়ে জেলা জজ সাহেবের কাছ থেকে বের হয়েই আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক এবং নরসিংদী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর জনাব শিরিন আক্তার শেলী, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি জনাব শিরিন আক্তার শেলী আন্টির কাছে যখনই ওরা আসেন, 150 ছেলে পেলে ওনার কাছে কোর্টে ঢুকে অঙ্গভঙ্গিমায় ওনাকে অঙ্গভঙ্গি করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ওনাকে থ্রেট করেন। ওনাকে বলেন, আপনি যদি এখানে এই মামলাতে লড়তে চান, তাহলে আপনার বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছেন। আমরা বলতে চাই, এই ভয়ভীতি তো আমরা বহুত দেখে আসছি 17 বছর। আপনারাও কষ্ট করছেন, নির্যাতিত হয়েছেন, নির্যাতিত হন নাই বলে আমরা তা বলি নাই, নির্যাতিত হয়েছেন ঠিকই, কিন্তু নির্যাতিত হওয়ার পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষার আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই। তার উল্টো সেই স্বৈরাচারের, সেই নব্য স্বৈরাচার রূপটা আপনারাই ধারণ করছেন। আমরা বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ডে খেলতে হলে ওই রকম কুরুচিপূর্ণ মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনারা রাজপথে আমাদের মোকাবেলা করুন। যদি আপনারা বেশি সক্ষমতা দেখাতে পারেন, অবশ্যই জনগণ আপনাদেরকে পাশে টেনে নিবে। কিন্তু এরকম সন্ত্রাসী কার্যক্রম করে, কোনো কারো বিচার বিভাগে হস্তক্ষেপ করে, কারো উপর কোনো কিছু চাপিয়ে দিয়ে এসব করে আপনি কোনো পার পাবেন না। সন্ত্রাসী কার্যক্রমে আমরা পূর্বেও ভয় পেয়েছিলাম না এবং এখনো ভয় পাই না, আগামীতেও ভয় পাবো না। আমাদের এই রক্ত চক্ষু সেই আপনাদের এই চক্ষু রক্ত আমাদের দেখায়েন না। আমরা এগুলো বহুত দেখে আসছি। আমরা বলতে চাই, আজকে যে ঘটনার পরে ওরা জেলা জজ কোর্টে আবার মব সৃষ্টি করার চেষ্টা করেছেন। এই বিষয়ে আমাদের আইনজীবী মহোদয়, আমাদের নেত্রী শিরিন আক্তার শেলী আন্টির কাছ থেকে আপনারা কিছু শুনুন। একটা মানুষের বা যে কোনো মানুষের, তারা যদি মামলা হয়, তারা কোর্টে এসে জামিন পাওয়ার হকদার তারা, এবং জামিনযোগ্য যদি অপরাধ থাকে তাহলে জামিন পাওয়ারও হকদার তারা। সেইখানে যদি জামিন পাওয়ার মামলাগুলোর ভিতরে যদি মব সৃষ্টি করে এবং বিচারককে যদি মানে প্রেশার ক্রিয়েট করে, তাহলে সেটা তো আসলে খুব দুঃখজনক। তো সেই বিষয়ে আমি যেহেতু আমি পাবলিক প্রসিকিউটর নারী শিশু কোর্টের, আমি এই বিষয়ে না, আমি যেহেতু আজকে আমাদের জজ স্যার ছিলেন না, তো আমি অন্য একটা বিষয়ে স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে গেছিলাম। যেহেতু আমাদের নারী শিশু নাই, তো এই কোর্টটা কে করবে এই বিষয়ে স্যারের সাথে কথা বলতে গেছি। পরে তখন আমি এই বিষয়টা অভির বিষয়টা আমি আলাপ করলাম যে আসলে স্যার এগুলো তো জামিনযোগ্য ধারা, তো মানে এগুলাতে ওয়ারেন্টটা কেন দিলেন।
তো স্যার তখন বলল যে ওরা অনেকে একসাথে কোর্টের ভিতরে ঢুকে, যারা বিএনপি মনোনীত এপিপি এবং পিপি সাহেব নিজে, সাথে আমাদের বারের সভাপতিও ছিলেন, ওনারা সহ মানে বিচারককে প্রেশার ক্রিয়েট করে তারা ওয়ারেন্ট নিয়েছে। তো তখন আমি বললাম যে স্যার, যে বৈষম্যের জন্য আসলে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, সেই বৈষম্য শিকারী এখন মানুষ হচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে। তো বলছে যে আমি নিরুপায়। স্যার এইভাবে বলছে যে আমি নিরুপায়, আপনি তো একা কথা বলেন, ওরা তো একসাথে 50-60 জন কথা বলবে, তাহলে আমি নিরুপায়। তো একজন জেলা জজ যদি নিরুপায় থাকে তাহলে তার আমাদের কিছু করার থাকে না। পরে আমি বের হয়ে সত্যি কথা বলতে আমি খুব মর্মাহত এবং মন খুব খারাপ করে, যে আসলে মানে কি করব, মানে এরকম একটা, যে আমাদের যে কেন্দ্রীয় লিডাররা আছে তাদের যে বলবো, আপনারা জানেন তারা এখন জুলাই পদযাত্রায় ব্যস্ত, প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে তারা। তো আমি মানে বাসায় গিয়ে পরে আমি অভিকে জানালাম যে এই ঘটনা, তোমরা তা আসলে তোমাদের জামিন দিবে না, তোমরা করো না, সারেন্ডার করো না। তখন এইটা চলে গেল বৃহস্পতিবারের ঘটনা। তো রোববার দিন আমি কোর্টে যখন বসেছিলাম তখন প্রথমে আমাদের বারের সভাপতি আসলেন। বারের সভাপতি এসে আমাকে বললেন যে হ্যাঁ শিরিন, আমি তো এগুলার ভিতরে নাই, আমি তো জানি না, আমাকে জোর জবরদস্তি করে তারা নিয়ে গেছে, তো যেটা ভালো মনে করো তুমি এটা বৈশা টুসা একটু মিউচুয়াল করে দিও। তো আমি বলছি যে এটা বৈশা আমি কিভাবে মিউচুয়াল করব। হ্যাঁ, আমি আর কোনো মানে এই বিষয় নিয়ে আমি কোনো কথাই বলি নাই। কিছুক্ষণ পরে আমাদের ওই যে এপিপি যে অ্যাডভোকেট সিফাত রনি, সে আমার কাছে আসছে। সে আমার খুব মানে আমার সাথে তার ভালো একটা বন্ডিং, ভালো একটা সম্পর্ক, ও আর আমি একসাথেই মানে সনদ পেয়েছিলাম। তো ও আমাকে বলতেছে আপা তোমার সাথে আমার কথা আছে, সেম এইভাবে বলতেছে, তুমি করেও আমাকে বলে খুব রেসপেক্ট দিয়া। আমি বলছি আসো। পরে আমার সাথে বসলো, বৈশা বললো আপা তুমি এটা নিয়ে কি ভাবতেছো। পরে আমি বলছি কি ভাবতেছি, তোমরা তো নাকি মব সৃষ্টি করতেছো, জামিন দিবে না, তাহলে এখন আর জামিন না পেলে ওরা জেলে যাবে। বলছে এটা কিন্তু সমাধান করা যায়। কিভাবে সমাধান করা যায়? ওই যে পূর্বের যে মার্ডার মামলাটা, ওই মামলাটার সাথে এখনকার যারা মানে এই আসামি যারা আছে তারা হচ্ছে ওই মার্ডার মামলার সাক্ষী এবং বাদী। তো ওরা যদি এই মার্ডার মামলাটা উঠিয়ে নেয় তাহলে তারা এই মামলায় তাদের মানে জামিন দিবে বা তাদের বাঁচাবে, এরকম একটা। তখন আমি আসলে সত্যি কথা বলতে আমি মাথাটা নিচু করে আমি বলছি যে আসলে দুইটা মানুষ মার্ডার হয়েছে, আর এখানে একটা 436-এর একটা মোকদ্দমা, এইখানে স্পেসিফিক কারো বিরুদ্ধে তেমন কোনো বলা নাই। তারপরে যেই মেডিকেল সার্টিফিকেট এখানে আছে সেটাও সিম্পল ইন নেচার, মানে একদম সিম্পল। তা এই মামলাটা দিয়ে ওই মামলার সাথে তোমরা, কারণ এখন তো তারা কোর্টের মধ্যে মব সৃষ্টি করতেছে যে ওদের জামিন নিতে দিবে না। হ্যাঁ, আজকে আপনারা দেখবেন, আমি একটু আগে দেখলাম যে আমাদের পিপি মহোদয় যে বাসের সাহেব এবং অ্যাডভোকেট সিফাত রনি, তারা কোর্ট প্রাঙ্গণে, মানে কোর্টের বাইরে না কিন্তু কোর্টের ভিতরে তারা বলতেছে ভাঙ্গালামো কোডিকাডি, খুব মানে তারা দিচ্ছে। এখন ওই এটা কার জন্য, গতকালকে যেই ছেলেটা অ্যারেস্ট হয়েছে ওই ছেলেটাকে আনবে। তো যখন আপনারা যদি জেলা জজ মহোদয় দিবে কিনা আমি জানি না, আমার কোর্টটা তো সিঁড়ির সাথেই। আমি মাত্র ধরেন 11টার পরে আজকে কোর্টে গিয়েছি, কারণ আমার তো আজকে কোর্ট ছিল না, আমাদের যেহেতু জজ সাহেব নেই। তো আমি মাত্র গিয়ে বসেছি, ওই টাইমেই ওরা মানে হুড়মুড় করে সবাই ভিতরে ঢুকলো, এবং যারা ঢুকছে তারাই দেখবেন ওরা কিন্তু আমার এখানে ঢোকার আগে নিচে ওরা এই বিভিন্ন ভাবে নিচে মিছিল করছে এবং মব সৃষ্টি করছে নিচে। এবং ওই যে যেই কোর্টের ভিতরে আসামিকে উঠাবে, নাহিদ নিয়াজি স্যারের কোর্ট, ওই কোর্টের সামনেই তারা এই মবটা সৃষ্টি করছে। এবং মানে বিএনপির যত ক্যাডার আছে বিগত দিনে তাদের বিরুদ্ধে 14-15টা করে মামলা এবং মারের মামলাও আছে, তারা ওইখানে এসে মব সৃষ্টি করছে এবং বিভিন্ন ভাবে নোংরা নোংরা স্লোগান ওইখানে তারা দিয়েছে। এই সাহসটা করার পরে তারা কি করলো, আমি যে কোর্টে বসা, আপনি দেখেন, আপনারা দেখবেন যে একটা সেশন কোর্ট, এটা একটা নারী শিশু কোর্ট, এটা একটা সেশন কোর্ট। এই কোর্টের ভিতরে তারা ওই, যদি আপনারা জেলা জজ মহোদয়ের কাছ থেকে ভিডিও ফুটেজটা নেন, তারা দেখবেন যে কিভাবে আমার কোর্টের ভিতরে ঢুকে, তারা আমাকে কোর্টের ভিতরে ঢুকে, মানে এর আগের দিন তো আমাকে সিফাত রানী বলেই গেল যে যদি এই মামলা দিয়ে ওই মামলা আমরা কাটাকাটি করি তাহলে তাদের মানে বাঁচতে দিবে। যাওয়ার সময় ভাই বলে গেছে যে তারা এটা দেখবে। তো আজকে যখন ঢুকছে তখন আমি কিন্তু, যেহেতু সিফাত রনির সাথে আমার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি সিফাতকে রনিকে বলতেছি কেন আসছো রনি। হ্যাঁ, কিন্তু যখন এত লোকজন ভিতরে ঢুকতেছে তখন আমার কাছে যেন এটা একটা অন্যরকম লাগলো যে এত লোক কেন ঢুকতেছে, মানে তাদের চোখে মুখে একটা মানে এরকম, মানে আমাকে ভয়ভীতি প্রদর্শন করতেছে যে মাইরালামো খাইয়ালামো, মানে এরকম একটা পরিস্থিতি। তো আমি সিফাতকে বলতেছি তোমরা কি কোনো সারেন্ডার দিবে, আজকে তো সান নাই, তুমি তো জানো কালকে সান নাই, মানে না না কিসের সারেন্ডার দিব, আমরা আসছি, এটা কি কাজে আসছো, হ্যাঁ বুঝো না কি কাজে আসছি, হ্যাঁ এইসব পোলাপান কি দেওয়ার মতো নাকি, এইসব পোলাপান কি আসামি হওয়ার উপযুক্ত নাকি, এটা বলে এখানে বাড়ি দিতেছে ওইখানে বাড়ি দিতেছে, মানে আমার এইরকম একটা। হ্যাঁ,
তখন আমি ভাবলাম যে আসলে সত্যি কথা বলতে আমি কোনো ভয় পাইনি, সত্যি কথা আমি কোনো ভয়ই পাইনি। কারণ ফ্যাসিবাদ সরকারের আমলে আপনারা দেখছেন যে আমি কিভাবে রাজপথে ছিলাম। তো সেই শেখ হাসিনা ছিল একজন দানব, আর তারা তো কিচ্ছু না, তারা তো সামান্য, আমি মনে করি আমার কাছে যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, তারা মানুষের কাতারে আমি এদের ধরি না, এরা ধান্দাবাজ। কারণ এদের দেখবেন কোনো ইনকাম নাই, এদের কোনো পেশা নাই, এদের কোনো কাজকর্ম নাই। এদের কাজই হচ্ছে সকালবেলা আইসা কোর্টের ভিতরে ধান্দা করবে, বিভিন্ন কোর্টের সামনে দাঁড়ায়া মত সৃষ্টি করবে। বিচারককে দেখা যায় যে পাশে ওনাদের কারোর সাথে ঝগড়া ছিল, জমি জমা নিয়ে ঝামেলা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে যে তোমরা দেখো এই আসামিটাকে আওয়ামী লীগ বলে চালাই দিতে পারো কিনা। তখন তারা করে কি, প্রশাসনের কাছে তাকে আওয়ামী লীগ বলে একটা লিস্ট দেয়, লিস্ট দেওয়ার পর ধরে তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা করে, যার কারণে ঘুম থেকে উঠেই তাদের কাজ হচ্ছে, তাদের বাড়ি ঘর হচ্ছে কোর্ট কাচারি। এবং প্রত্যেকদিন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকদিন কোনো না কোনো কোর্টের সামনে তারা মব সৃষ্টি করতেছে, বিচারকের উপরে মানে তারা প্রেশার ক্রিয়েট করতেছে, তাকে ওয়ারেন্ট দেন, তাকে রিমান্ড দেন, তাকে জামিন বাতিল করেন, এই হচ্ছে তাদের কর্মকাণ্ড। আসলে আমি এই 5 তারিখে 5ই আগস্টের পরবর্তী সময় এরকম দেশ পাবো এটা তো আমি কল্পনাও করতে পারিনি। এবং আপনারাও জানেন যে 36শে জুলাইয়ের পর আমাদের দেশ এখন কিভাবে চলছে। তবে আমি সরকারের কাছে, আমাদের বর্তমান যে সরকার আছে ওনাদের কাছে আমার আকুল আবেদন, আসলে আপনারা সাধারণ জনগণদের বাঁচান। হ্যাঁ, এই যে আমরা যে এখন যাদের দিয়ে এই যে মামলা বাণিজ্য করছে এবং যাদের উপরে এরকম অন্যায় অত্যাচার করছে, এদের বিরুদ্ধে কথা বলতে নিলে ওই যে যেমন আওয়ামী লীগ সরকার বিএনপি আর জামাতের ট্যাগ দিত, শিবিরের ট্যাগ দিত, এখন তারা আওয়ামী লীগের ট্যাগ দেয়। এটাই হচ্ছে, আমারও দিত হয়তো আওয়ামী লীগের ট্যাগ, কারণ আপনারা জানেন ফ্যাসিবাদ সরকারের আমলে কিভাবে আমি আন্দোলন সংগ্রাম করেছি, এগুলো আপনাদের কাছে প্রমাণ আছে, যার কারণে এখন আমাকে ট্যাগ দিতে পারছে না। কিন্তু আমি সবার কাছে, আমি দেশবাসীর কাছে আমি জানাতে চাই যে আসলে আমাদের বিচার বিভাগ এখনো স্বাধীন হয় নাই। বিচার বিভাগের উপরে যেভাবে মানে নোংরা হস্তক্ষেপ হচ্ছে, এবং আগে ফ্যাসিবাদের আমলে যেটা হচ্ছে গোপনে, এখন সেটা হচ্ছে প্রকাশ্যে। এটা আমি দেশবাসীর কাছে জানাতে চাই যে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবে। আপনারা রাস্তায় নামুন, আপনারা আরেকটা ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এটা সিফাত রানীর নেতৃত্বে, এবং তারা যে মানে নিচে বসে যে তারা করছে, মব সৃষ্টি করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়েছে, এগুলো তো এখন ফেসবুকে আছে। এবং এই যে যারা ছিল তারাই তখন আমার রুমের ভিতরে ঢুকেছে, ভিডিও ফুটেজ আপনারা ওদের কাছ থেকে নিয়ে নিবেন। এবং তারা ভিতরে ঢুকে মব সৃষ্টি করছে। এখন ওইখানে তো আমি একা ছিলাম, এবং পাশাপাশি আমার যে পেশকার ছিল, তাদের যে মুভমেন্ট, সে পেশকার কি এখন স্বীকার করবে? পেশকারে তো ভয় দেখাবে, পেশকার তো ভয় দেয়। এই জন্য বলছি যে সিসি ক্যামেরা ওইখানে আছে, আমার দরজার সামনে সিসি ক্যামেরা আছে। আপনারা যদি জেলা জজ মহোদয়ের কাছ থেকে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে পারেন, তাহলে আপনারা দেখবেন কে কি ওইখানে করেছে। তবে সিফাত রানী নেতৃত্ব দিয়ে তাদের ভিতরে নিয়েছে, এবং তারা নিচে বসে বিভিন্ন স্লোগানও দিয়েছে যাদের নিয়ে, তারা এইখানে ঢুকেছে। এগুলোর ভিডিও আমাদের কাছে আছে, আপনাদের কাছে দিয়ে দিব।